বাঙালি চায় বরফ, কারণ বরফে গেলেই মন অস্থির। 2023-এও গিয়েছি, 2024-এও গিয়েছি, আর 2025-এ আরও একবার যাচ্ছি কাশ্মীর। তবে শুধু কাশ্মীর বললে কোথাও হয়তো বলাটা অসম্পূর্ণ থেকে যাবে। বলা ভালো কলকাতা থেকে কাশ্মীর, তাও আবার সবচেয়ে কম সময়ে, যার শুরু আমার শহর বহরমপুর থেকে। এই যাবৎ আপনারা দেখেছেন প্রত্যেকটা গল্পই শুরু হয়েছে হয় বহরমপুর স্টেশন, নয় কাশিমবাজার স্টেশন, না হলে খাগড়াগড় স্টেশনে গিয়ে ট্রেন ধরেছি। বাট এবার কিন্তু ট্রেনে নয়, এবার যাচ্ছি গাড়িতে। বহরমপুর থেকে গাড়ি নিয়ে যাচ্ছি কলকাতা। আগামীকাল ভোর 4:50 আমার ফ্লাইট রয়েছে কলকাতা থেকে দিল্লির পথে। তার জন্যই আজকে বেরিয়ে পড়েছি। সময় ঘড়ি বলছে রাত 10:09। কিছুটা পথ চলার পর শহর ছাড়িয়ে আমরা উঠে পড়লাম বহরমপুর বাইপাসে। এই রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর এই দিক চলে যাচ্ছে কলকাতার দিকে। অ্যাকচুয়াল উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝামাঝি না আমাদের মুর্শিদাবাদটা রয়েছে। আগে ছিল এটা NH-34, এখন হয়ে গেছে NH-12। বাইপাস থেকে কৃষ্ণনগর হচ্ছে 83 কিলোমিটার, কলকাতা হচ্ছে 191 কিলোমিটার, আর রানাঘাট হচ্ছে 114 কিলোমিটার। এ যাবৎ বহরমপুর থেকে কলকাতা পর্যন্ত রেলপথের বিবরণ অনেকবারই দিয়েছি। আজ গল্পটাকে একটু পরিবর্তন করে আপনাদেরকে সড়কপথের বিবরণ দিয়ে তারপর মূল গল্পে ফিরব। ভাপ্তা রেলগেট পেরিয়ে আসার পর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, যদিও এই দিকে সব রাস্তা এখনও পর্যন্ত 4 লেন হয়নি, কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন রয়েছে। এবারে জার্নিতে আমার সঙ্গে রয়েছে জুনিয়র। সে প্রত্যেকটা সময় কোনো না কোনো দুষ্টুমিতে ব্যস্ত। আমরা 10:06 বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 11:02। 1 ঘন্টা আমাদের পথ চলা হয়ে গেল, আর আমরা পার করলাম হচ্ছে দেবগ্রাম। এরপরে আসবে হচ্ছে বেথুয়া। বেথুয়া ডহরির আগে এলো প্রথম টোল প্লাজা, আর এই টোল প্লাজা পার করার জন্য ফাস্ট্যাগ থেকে আমার চার্জ কাটলো 100 টাকা। সামনে ছেলে ঘুমাচ্ছে, পেছনের সিটে মা ঘুমাচ্ছে, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে আর আমি গান শুনছি। পথে যেতে যেতেই সেরে ফেললাম ওয়েব চেক ইনটা। এবারে ফ্লাইটের টিকিট বুক করার সময় আলাদা করে সিট অ্যাড অন করিনি, তাই ওয়েব চেক ইন করার পর দেখলাম আমরা কেউই উইন্ডো সিট পাইনি। প্রত্যেকবার তো আমি সিট অ্যাড অন করিনি আলাদা করে, এবার করিনি, আর মন মতো সিট পাইনি। হ্যাঁ, মানে উইন্ডো সিট পাইনি, এমনই অবস্থা। এর একটা কারণও ছিল। পূর্ব পরিকল্পনা মতো আমরা হাওড়া থেকে ট্রেন ধরে দিল্লি পৌঁছে তারপর দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট ধরতাম, কিন্তু বিশেষ কারণে সেই ট্রেন জার্নি বাতিল করে আমাদের কলকাতা থেকে দিল্লির পথে ফ্লাইট জার্নি করার জন্যই এই রাতে বেরিয়ে পড়া। সময় ঘড়ি বলছে 11:36। যদি টাইম হিসাব করি, আমরা বেরিয়েছিলাম রাত 10:05, 11:36, মানে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে গেলাম। এটা হচ্ছে কৃষ্ণনগর বাইপাস। এখান থেকে কলকাতা হচ্ছে এখনও 112 কিলোমিটার, আর নবদ্বীপ হচ্ছে 12 কিলোমিটার। কৃষ্ণনগর থেকে 3 কিলোমিটার আগে আমরা আছি, কৃষ্ণনগর সামনেই রয়েছে। কোথায় গেল শান্তিপুরের দর্শক বন্ধুরা আমার? যাই হোক, সময় ঘড়ি বলছে রাত 11:53। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিপুরে, আর বাইরের টেম্পারেচার বলছে 16 ডিগ্রি। কাশ্মীর পৌঁছায়নি, তার আগে সেই ঠান্ডার আমেজ পাচ্ছি। এখানে দাঁড়িয়ে একটু চাটা খাবো, আর পাশ দিয়ে সব হু হু করে গাড়ি ছুটে যাচ্ছে। আমাদের ম্যাডাম তো চা খাবে না, আর পল ঘুমিয়ে গেছে। শান্তিপুরে চা পর্ব শেষ করে আবারও যখন রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, তখন সময় ঘড়ি বলছে রাত 12:03। আমার সঙ্গে যে ড্রাইভার সাহেব ছিলেন তার নাম হৃদয়। হৃদয় বলল, দাদা শান্তিপুর থেকে রানাঘাট পর্যন্ত তুমি গাড়ি চালাও। রাতে গাড়ি চালানোর চাপ আছে, রিফ্লেকশন হয় না প্রচুর, কাঁচে না সব ফগ জমে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে একটা সুইচ আছে, এটা ক্লিক করে দিলে এটা ডিফগ হয়ে যায়, ডিফগার সিস্টেম। হেভি লাগছে কিন্তু চালাতে, আলাদা একটা ফিল আসছে। আমাকে হৃদয় বলেছে যে 60-তে গাড়ি চালাও, তো আমি গাড়ির স্পিড কিন্তু 60-তে রেখেছি। গাড়ি চালানোতে আমি যে এক্সপার্ট সেটা বলতে পারি না। কোনোদিন রাতে গাড়ি চালানো কিংবা হাইওয়েতে ড্রাইভ করার কোনো অভিজ্ঞতা নেই। যেটুকু শেখা তা ওই ট্রেনিং স্কুল থেকে, আর ছোটবেলায় কম্পিউটারে খেলা নিড ফর স্পিড এই গেমটা থেকে। থাকার মধ্যে যা আছে তা হলো নিজের আত্মবিশ্বাস আর গাড়িতে বসে থাকা বাকি 3 জনের আমার প্রতি ভরসা। প্রথম যদিও, তবু আস্তে আস্তে স্কিল ডেভেলপ হবে। এটা একটা ট্রাভেল ব্লগের প্রথম একটা ঘটনা এরকম হলো জীবনে, যে গাড়ি চালিয়ে এয়ারপোর্ট যাচ্ছি, তারপরে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবো। আর কুয়াশা টুয়াশা নেই, তো ওই জন্য কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে, দূর থেকে গাড়িগুলো আসছে, লাইট চোখে পড়ছে।
এটা শিমুরালি পার করলো। এখান থেকে কল্যাণী মোড় হচ্ছে এখনো 7 কিলোমিটার, বিরোহী হচ্ছে 4 কিলোমিটার, কলকাতা হচ্ছে এখনো 60 কিলোমিটার। একটা কথা বুঝে গেছি, ভয় পেলে হবে না। সামনে গাড়ি আসবে, সাইড থেকে গাড়ি ওভারটেক করবে, কুল। 6টা এয়ার ব্যাগ আছে, 6টা এয়ার ব্যাগ আছে মানে 6টা কিডনি আছে। চাপ নিয়ে লাভ নেই, যা হবে হবে। যেদিন আমাদের প্রথম সাইকেল দিয়েছিল বাবা মা কিংবা দাদু, আমরা জানতাম না পারবো কিনা। সাইকেল চালাতে গিয়ে পড়েছি, কখনো হাফ প্যাডেল করেছি, সিটে পা পেতাম না, নিচে পা পেতাম না, অনেকবার পড়েছি, হাত পা ছিলেছে, তাও তো শিখেছি সাইকেল চালানো। বাইকের ক্ষেত্রেও তাই, প্রথমে জানতাম না ক্লাচ কী করে ধরবো, এক্সিলেটার কী করে ধরবো, গিয়ার কী করে দেবো, শিখেছি। এটাও তাই, আস্তে আস্তে শিখে যাবো। সময় ঘুরি বলছে রাত 12:49। আমরা আরেকটা টোল প্লাজা বের করছি, কল্যাণী টোল প্লাজা, বারাসাত কৃষ্ণনগর সেকশন। এই যে টোল প্লাজা পার করলাম কল্যাণীর, এখানে কাটলো হচ্ছে 105 টাকা, SMS চলে এসছে। এই জায়গাটা হচ্ছে বড় জাগুলি। আমরা NH-12 ছেড়ে ডান দিকে ঢুকে গেলাম, কারণ ওইদিকে রাস্তা সরু রাস্তা, কিন্তু এইদিকে রাস্তা কিন্তু 4 লেন, এদিক দিয়ে আমরা যাবো। ডান দিয়ে গেল হচ্ছে দিল্লি রোড মগরা হয়ে সোজা কাঁচরাপাড়া, আর আমরা যাবো হচ্ছে এদিকে কলকাতা। এখন কটা বাজে? 1:07 বাজে। এই রাতেও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে না পুলিশ রয়েছে, রাস্তাঘাট কিন্তু সেফ। এখানে আরেকটা টোলও কিন্তু রয়েছে, এই টোল এখনো চালু হয়নি, কদিন পরে চালু হয়ে যাবে। রাত 1:25। এয়ারপোর্ট এখান থেকে আর মাত্র 15 কিলোমিটার, আর খড়দা হচ্ছে 3 কিলোমিটার। এটা হচ্ছে মাঝেরহাটি নিমতা, উত্তর দমদম। আমি যদি ভুল না করি তাহলে এই এলাকায় আমার কোনো না কোনো দর্শক বন্ধু অবশ্যই রয়েছে। এই ব্রিজটাকে বলা হচ্ছে বালির ব্রিজ। এই ব্রিজটা ধরে আমরা উঠে পড়লাম হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে নামবো হচ্ছে 2.5 নম্বর গেটের কাছে। সময় ঘড়ি বলছে রাত 1:45। আমরা 2.5 নম্বর গেট পার করে চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের দিকে। তবে রাতের বেলা বলেই এত তাড়াতাড়ি বহরমপুর থেকে কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। যদি দিনের বেলা হতো তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগতো। এখান থেকে টোকেন নিতে হবে। হ্যাঁ, এই যে স্লিপটা নিলাম না, এয়ারপোর্টে ড্রপ করার জন্য 8 মিনিট সময় দেবে। 8 মিনিটের মধ্যে ড্রপ করে বেরিয়ে যেতে হবে, আর না হলে কিন্তু 500 টাকা ফাইন লাগবে। আর যদি আমরা পার্কিং করতাম তাহলে এখানে কিন্তু পার্কিং হচ্ছে নিচে আর ড্রপ হচ্ছে ওপরে। তবে এই মাঝরাতেও কলকাতা এয়ারপোর্টের বাইরে যাত্রীদের দীর্ঘ লাইন, কারণ আন্তর্জাতিক ফ্লাইটগুলো ছাড়ে হয় মাঝরাতে, না হলে ভোর রাতে। হৃদয় যখন আমাদের এয়ারপোর্টে ড্রপ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, তখন সময় ঘড়ি বলছে রাত 1:49। ঠান্ডা কিন্তু ব্যাপক লাগছে। ভাবছিলাম কলকাতায় গরম হবে, বহরমপুরের মতোই ঠান্ডা। এবার পলের কাজ, পল ট্রলি আনবে, এটাকে চাপ দিয়ে চালাতে হয়, জানিস তো। আরে এই গেল, এত ব্যাগ ভারী করেছো, নিজেই ব্যাগ তুলতে পারছো না। স্ক্যান কর, ওরটা স্ক্যান করছে। ক্যামেরা দেখবি? হ্যাঁ, টুপিটা খোল, টুপিটা খোল। হয়ে গেছে, হয়ে গেছে। আস্তে 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 আমরা ইন করে গেছি এয়ারপোর্ট টার্মিনালে। এবার আমাদের যেতে হবে হচ্ছে এয়ার ইন্ডিয়ার কাউন্টারে, কারণ কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমাদের যে ফ্লাইট সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার। 3:50 থেকে বোর্ডিং শুরু, আমাদের হাতে অনেকটা টাইমই আছে। বলছি ব্যাগ চেক করেছিস তো? ব্যাগের মধ্যে শার্প ইনস্ট্রুমেন্ট কিছু নেই তো? শার্প ইনস্ট্রুমেন্ট, ছুরি কাঁচি এসব কিছু নেই তো? এটা কিন্তু কেবিন ব্যাগ, আর এই দুটো হচ্ছে চেক ইন ব্যাগ। সময় রাত 2:11। আমরা চেক ইন করলাম, চেক ইন ব্যাগ জমা দিয়ে দিলাম এবং বোর্ডিং পাস নিয়ে নিলাম। টাইম কত ঘড়ি নিয়ে নিয়েছিস তোমার? টাইমটা বল। 2:25, রাত 2:25। আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট, কোনো সমস্যা হয়নি, বিন্দাস। একে তো যখন চেক করছিল একে নাম জিজ্ঞেস করছিল, আর আমার একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে আমার এই প্যান্টটা না বহুদিন পর জিন্স পরিনি, জিন্স ছাড়া তো আমি পরি না, এটা অন্য প্যান্ট পরেছি, নতুন প্যান্ট। তা পেছনের ট্যাগটা খোলা হয়নি তাড়াহুড়ো করে। তো বলছে পেছনের ট্যাগ এটা কি? জানি না তো কি, কিন্তু বেল্ট খুলে এসেছি। বলছে ট্যাগ এখনও খোলা নেই, খোলা? না, ভুলে গেছি খুলতে। আমাদের এবারের জার্নিতে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এবং দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত সেপারেট ফ্লাইট। প্রথমে কথা হয়েছিল দিল্লি এয়ারপোর্ট পৌঁছে সেখানে আমরা লাউঞ্জ অ্যাক্সেস করব, কিন্তু কলকাতা এয়ারপোর্টে কথা পাল্টে গেল, কারণ আমাদের ম্যাডাম মাঝে মধ্যে এমন দুঃসাহসিক কাজকর্ম করে ফেলে যেগুলো দেখে আমি টেনশনে পড়ে যাই। সুস্মিতার সাহস দেখে না আমি মাঝে মধ্যে না টেনশনে পড়ে যাই। ওইখানেও চলে গেছে, কার্ড ফার্ড কিচ্ছু অ্যাক্সেস করেনি, বোর্ডিং পাস ওর কাছে নাই, চলে গেছি ওখানে খাওয়া দেখতে। ও যদি পছন্দ হয় তাহলে এখানে কার্ড পাঞ্চ করে খাবো, না হলে দিল্লি গিয়ে খাবো। মা চলে গেছে, বাচ্চারাও চলে গেল। আরে আরে বল, আমি যেসব পাবলিকদেরকে নিয়ে ঘুরি না, তারা কি বলবো, এক একটা জিনিয়াস পাবলিক। আমি ওখানে সব কার্ড পাঞ্চ করছি, কার্ড চেক করাচ্ছি, পল ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে হাওয়াও নিয়ে নিয়েছে। এখানে 5 বছর পর্যন্ত ফ্রি, 5 বছরের ওপরে কিন্তু টাকা লাগবে, হাফ চার্জ লাগবে। তো এটার চার্জেস দেখছিলাম আমি 1499, 1500 টাকা হাফ চার্জ লাগবে। আমার একটা কার্ড কাজ করেছে, বাকি যে দুটো কার্ড আছে, একটা অ্যাক্সিসের আছে নতুন নিয়েছি, ওটা কাজ করছে না, বোধহয় এটিএমটা অ্যাক্সেস করানো নেই। আরেকটা যে কার্ড আছে এইচডিএফসিটাও কাজ করছে না। যারা চেক করছে সে আবার আমার অডিয়েন্স, যে বললো ঠিক আছে আপনি আপনারটাই পে করুন, ওটা লাগবে না। তো যাই হোক, পলের আর লাগেনি, পল এসে খাবার নিচ্ছে, পলের মা খাবার নিচ্ছে। এরা একটা জিনিয়াস লোকজন ভাই, এরা হিস্ট্রি লিখবে। ট্র্যাভেল উইথ কৌশিককে এক জায়গায় কিনে এক জায়গায় বেঁচে দেবে। রাত 2:45, ডিনার শুরু। আমরা না কুলচা নিয়েছি। হ্যাঁ, সুস্মিতা বললো রুটি নেই, বললো কুলচা আছে, কুলচা নিয়েছি। আর এই ভাত তো পল নিয়ে এসছে, পলই খাবে, পল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। পলের মাও না রকম আইটেম নিয়ে এসছে।
কেমন টেস্ট? হ্যালো, আর খাবি? কত কলা? তোর ভিডিও করবো? থ্যাংক ইউ। কী নাম আপনার? অনিশা দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি চুলে খাই দাদু। আমাদের টোটাল বিল হলো হচ্ছে 1499। অ্যাকচুয়ালি আমার বিলটা লেগেছে এখানে। ওই ছেলে এবার কফি নিয়ে এসছে, কফি হেভি স্ট্রং কফি বানিয়ে নিয়ে চলে এসছে। হবে? না ফল খাচ্ছি তো। এখন আমি প্লেন কখন আসবে? রাত্রে আসবে? প্লেন রাতে না, প্লেন 4:50 বাবু। 4:50 মানে? 4:50 AM। তোমার খাওয়া কি আর শেষ হবে? এই লোক নিয়ে ঘুরি, টাকা দিয়েছি বলে খেয়ে হসপিটালে ভর্তি হওয়া। তুমি সব কিছু পুষিয়েই নাও, তোমার তো তাসাল্লি হয় না তাড়াতাড়ি। ডিনার করো, ওর মায়ের শান্তি হয়নি, এখন বলছে ব্রেকফাস্ট আছে না, ব্রেকফাস্ট করবো। বলছি চলো, বলছে 5টার সময় ট্রেন। তো বলছি ট্রেন করতে গেলো এখানে 4:50 ফ্লাইট ছাড়বে, 3:50 থেকে বোর্ডিং শুরু। বলছে না বোর্ডিং 5 মিনিট আগে যাবো। আর এটা ট্রেন না গো, আমাকে না নিয়ে তো যাবে না। কি যুক্তি ভাই! এই প্যাকেটে কি নিয়েছিস? দেখি। সসেস এই সসেস কে খাবে? আমি খাবো একটু। খাবার খেয়ে আবার তুই নিয়ে যাবি? দেখি কি আছে? হায় এগুলো এখানে খেতে হয়, নিয়ে যেতে হয় না। আরে এখানে বগলে কি তোর কফি, বগলে কফি, হাতে সসেস। সময় 4:01, 3:50 থেকে বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল, এখনও বোর্ডিং স্টার্ট হয়নি। 18 জানুয়ারি আজকে জার্নি, আর আমি টিকিটটা কেটেছিলাম হচ্ছে 14 জানুয়ারি রাত 11:22। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। তো আমাদের পড়েছে হচ্ছে এখান থেকে 3 জনের 16,428 টাকা। আর দিল্লি থেকে যে ফ্লাইটটা রয়েছে আমাদের শ্রীনগর যাওয়ার জন্য, তাতে পড়েছে 17,118 টাকা। 3 জনের মোট ফ্লাইট ভাড়া পড়েছে 33,540 টাকা। প্রত্যেকের ফ্লাইট ভাড়া দাঁড়াচ্ছে 11,182। ব্রেক জার্নি করেছি বলে, নাহলে কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত ফ্লাইট ভাড়া ওই 9,000 থেকে 9,500 এরকমই থাকে। আমি একটা জিনিস যদি বুঝি না যে কলকাতা এয়ারপোর্টে এত চেকিং কেন। প্রথমে তো নর্মালি যেরকম সিকিউরিটি চেক হয়ে এলো, এখানে বোর্ডিং হওয়ার পরে আবার সেই ব্যাক চেক, স্ক্যানার মেশিন দিয়ে চেক, তারপরে যান ফ্লাইটে উঠুন। কলকাতা এয়ারপোর্টে এত কেন চেকিং আমাকে একটু বলবেন তো সত্যিকারের কারণটা। এই এয়ারক্রাফটটায় আবার 3টে প্যাটার্নের সিট আছে, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি আর হচ্ছে ইকোনমি। আর এই এয়ারক্রাফটটা হচ্ছে A320 সিরিজের। ইউএসবি পোর্টও রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য। এমনিতেও শরীর ক্লান্ত, তার উপরে ভরপেট খাওয়া দাওয়ার পর পাচ্ছে মারাত্মক ঘুম। ঠিক করে নিলাম দিল্লি পৌঁছানোর আগে পর্যন্ত চোখ খুলবো না, টেনে ঘুমোবো। সময় ঘড়ি বলছে সকাল 7:30। ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করে গিয়েছে দিল্লি এয়ারপোর্টে। এই প্রথম কোনো ফ্লাইট জার্নিতে যে ফ্লাইট টেক অফ থেকে ল্যান্ড অবধি পুরো ঘুমিয়েছি। এরা ব্রেকফাস্ট প্রোভাইড করেছিল। যখন জিজ্ঞেস করছে স্যার ভেজ না নন ভেজ, আমি ঘুমের ঘরে কিছু বলতে পারছি না। শুধু দেখলাম একটা খাবার ট্রেতে নামিয়ে দিয়ে গেল। ফ্লাইট ল্যান্ড করবে তার আগে সে খাবারটা নিয়ে গেল, খেতেই তো পারিনি, এত ঘুম। তারপরে যখন দিল্লিতে নামলাম, বাইরের টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি, আরও ঠান্ডা। কলকাতা তো ঠান্ডা ছিল, দিল্লিতে আরও ঠান্ডা। দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর পর একটা ব্যাপারে কনফিউশনে ছিলাম। যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল না, সেহেতু লাগেজ কালেকশনের পর আবারও চেক ইন বা সিকিউরিটি করতে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাব না ভেতরে থাকবো, সেই ব্যাপারে। আমরা এই মুহূর্তে রয়েছি টার্মিনাল নাম্বার 3-এ। এখান থেকে কিন্তু টার্মিনাল নাম্বার 1, টার্মিনাল নাম্বার 2, কার রেন্টাল মানে যেখানে ওলা উবের সমস্ত ক্যাব সার্ভিস রয়েছে সেখানে, এবং মেট্রো যায়। মেট্রো এখান থেকে হচ্ছে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানে একটা ম্যাপও করে দেওয়া রয়েছে যে কীভাবে আমরা কোথায় ট্রান্সফার হব। এখন যেমন আমি রয়েছি হচ্ছে এই জায়গাতে। আগামী দিনে যারা আপনারা নতুন দিল্লি এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল কানেক্টিং ফ্লাইট ধরবেন, তাদের জন্য একটা দরকারি তথ্য। ডোমেস্টিক ট্রান্সফার হোক কিংবা ইন্টারন্যাশনাল ট্রান্সফার, সেক্ষেত্রে কিন্তু দুটো ফ্লাইটের মধ্যে যেন কমপক্ষে 3 ঘন্টারও গ্যাপ থাকে। ইন্টারন্যাশনাল হলে তো 3 ঘন্টা লাগবে, আর ডোমেস্টিক হলে কিন্তু অন্তত 2 ঘন্টার গ্যাপ থাকে। তার কারণ না হলে কিন্তু আপনাদের এই লাগেজ নিয়ে চেক ইন করা কিংবা আবার এখানে এসে ধরুন ইমিগ্রেশন করা, টার্মিনাল চেঞ্জ করার সময় লাগবে। কিন্তু দিল্লি এয়ারপোর্ট এমনিতে একটা বিশাল বড় এয়ারপোর্ট, টার্মিনাল যদি চেঞ্জ করতে হয় আরও টাইম লাগবে। ওই দিনটাও আসবে আমার জীবনে। আজকে হয়তো টার্মিনাল চেঞ্জ করতে হবে না, কিন্তু নেক্সট যেদিন আসছি, নেক্সট মাসে ফেব্রুয়ারি মাসে, তখন টার্মিনাল চেঞ্জ করতে হবে। এয়ারপোর্ট থেকে তো বাইরে বেরিয়ে যাবেন না, কাউকে জিজ্ঞেস করবেন যে আমাদের পরবর্তী ডোমেস্টিক ফ্লাইট আছে তো কোথায় যাবো, ওরা দেখিয়ে দেবে। লিফটে করে যেতে হবে হচ্ছে 2nd ফ্লোর। আমরা কলকাতা থেকে যখন দিল্লিতে এসেছি সেটা ডোমেস্টিক টার্মিনাল মানে ডোমেস্টিক ফ্লাইটই ছিল, ডোমেস্টিক টার্মিনালে এসেছি।
আবার দিল্লি থেকে যখন শ্রীনগর যাব সেটা কিন্তু ডোমেস্টিক, কাজে টার্মিনালের বাইরে বেরিয়ে যাবেন না, কাউকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে, এখানে এসে আবার উপরে যেতে হবে। সেখানে আমাদের ব্যাগ জমা করে চেক ইন কাউন্টারে বোর্ডিং পাস নিয়ে আবার সিকিউরিটি চেক করে আবার যেতে হবে হচ্ছে বোর্ডিং গেটের কাছে। লিফটে করে বেরিয়ে জাস্ট ওই বাইরে দিয়ে এসে আবারও ভেতরে এন্ট্রি করতে হলো, ঠিক আছে। আর এইদিকে লেখা আছে ডোমেস্টিক ডিপার্চার। এই এন্ট্রি করার সময় কিন্তু ডিজি যাত্রা থাকলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, কিন্তু এন্ট্রি করার পর আপনি যে এয়ারলাইন্সের সঙ্গে যাচ্ছেন, আমি যেমন এয়ার ইন্ডিয়ায় যাচ্ছি আবারও, তো এয়ার ইন্ডিয়াকে তো লাইন পড়েছে। এই এয়ার ইন্ডিয়ার কাউন্টারে কিন্তু বিশাল লাইন পড়ে, 2 ঘন্টা দেরি হোক ফ্লাইট আপনার 3 ঘন্টা দেরি হোক, আগে অবশ্যই কিন্তু ব্যাগটা ড্রপ করে দিয়ে সিকিউরিটিটা করে নিন, তারপরে ভেতরে গিয়ে অত কিছু ঘুরে বেড়ান, টাইম পাস করুন, কফি খান, চা খান, কোনো ব্যাপার নয়। কিন্তু আমিও এবারে একটা ভুল করেছিলাম। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুটো আলাদা ফ্লাইট সংস্থা। দিল্লি থেকে শ্রীনগরের পথে আমার ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। আমি ভুল করে দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট করে ফেললাম এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টারে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুটো আলাদা। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এলাম, তখন ফ্লাইট ছিল হচ্ছে এয়ার ইন্ডিয়া। এবার দিল্লি থেকে যখন শ্রীনগর যাবো এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমি তো এয়ার ইন্ডিয়ার কাউন্টার দাঁড়িয়ে আছি, লাইন দিলাম, তারপরে যখন আলটিমেট ওই চেক ইন কাউন্টারে পৌঁছালাম, বলছে আপনার ফ্লাইট তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বললো, আমি বললাম কোথায় কাউন্টারটা? বললো এই 3-4টে রোয়ের পরে, মানে এটা হচ্ছে রো নাম্বার এফের এক সাইডে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার। এবার একটু চাপই হয়ে গেল, মানে ওখানে সময়টা একটু নষ্ট হলো। আর ওখানে এয়ার ইন্ডিয়া যেমন অনেক কাউন্টার আছে চেক ইন কাউন্টার, এখানে কিন্তু খুব বেশি চেক ইন কাউন্টার নেই, তার জন্য মানুষ অনেক বেশি। জেনে রাখুন এই ভুলটা যেন আপনাদেরও না হয় কখনো। এয়ার ইন্ডিয়া আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুটো কিন্তু আলাদা। সময় সকাল 8:57, চেক ইন আগে হয়ে গিয়েছিলো, তারপর সিকিউরিটিও কমপ্লিট হয়ে গেল। এক্ষেত্রে একটা বিষয় বলবো আপনাদেরকে, যে দিল্লি এয়ারপোর্ট এতটাই ব্যস্ত না, এখানে যে ওই ডিজি যাত্রার যে দিয়ে আপনি সিকিউরিটি চেক করবেন, মানে তাড়াতাড়ি ঢুকবেন, সেখানেও লাইন পড়ে। এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমাদের যেতে হবে সেই গেটের কাছে যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে দিল্লি থেকে শ্রীনগরের পথে। আর গেট নাম্বার হচ্ছে 28। আমাদের গেট নাম্বার হচ্ছে 28B। ওখানে এসে বসলাম, এখনও সময় আছে হাতে, 9টা 7, 10টা থেকে বোর্ডিং স্টার্ট হবে, 10:40 ফ্লাইট ছাড়বে, যদি ফ্লাইট টাইমে থাকে। বোর্ডিং কমপ্লিট করলেন, সিকিউরিটি কমপ্লিট করলেন, তারপরেও যেন আপনাদের কাছে অনেকটা সময় থাকে। যে ধরুন আপনি গেট নাম্বার 35-এ যাবেন, এবার এই যে গেট নাম্বার 35 রাস্তা, সেটা কিন্তু অনেকটা দূরে, তো সেখানে কিন্তু অনেকটা রাস্তা আপনাদের হাঁটতে হবে, সে আপনি এমনি হাঁটুন বা র্যাম্প দিয়ে হাঁটুন, তো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। আমাদের গেট নাম্বার ছিল হচ্ছে 28B। অনেকক্ষণ ধরে বসে আছি, লোকজনের দেখা সাক্ষাৎ নাই। সুস্মিতাকে বলো, সুস্মিতা দেখতো যে ওইখানে কত নম্বর লেখা আছে বোর্ডিং পাসে। ও আবার চেক করলো, বলে হ্যাঁ 28B। বলছি 10টা বাজতে চললো, 10টা থেকে বোর্ডিং শুরু, একজনেরও দেখা নেই। তারপরে ওখানকার একজন স্টাফ এসে বলছে যে ফ্লাইট জম্মু শ্রীনগরের জন্য। বললাম ইয়েস। বললো গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে 51। আবার হাঁটা লাগালাম 28 থেকে 51-এর দিকে। এই গেট নাম্বার 51 পৌঁছাতে না মনে হচ্ছে মিনিট 10 হাঁটতে হবে, প্রচুর রাস্তা। ভাবলাম যে ফ্লাইটে উঠে ঘুমাবো, কিন্তু সে অসম্পূর্ণ ঘুমটাকে সম্পূর্ণ করতে হচ্ছে এই বোর্ডিং গেটের সামনে বসে। 10:35, 10:40 ফ্লাইট এখান থেকে টেক অফ করে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলছে যে দেরি হবে, আর 20 মিনিট দেরি হবে, ফ্লাইট ডিলে রয়েছে। পলের মা ওইদিকে ঘুমিয়ে গেছে আর পল খেলে বেড়াচ্ছে। টিপিস না, টিপলে আরও ওটা রক্ত বেরোবে ওখান দিয়ে। তোর বোর্ডিং পাস কই? দাঁড়া। দিল্লি থেকে শ্রীনগরের পথে বোর্ডিং যখন শুরু হলো, তখন সময় ঘড়ি বলছে সকাল 10:54। যখন নেমেছিলাম দিল্লিতে তখন কুয়াশা ছিল, এখন কুয়াশা কাটতে দারুণ একটা ঝকঝকের সকাল। আমাদের জোন 2, জোন 1-এর বোর্ডিং হচ্ছে, তা বলছে জোন 2-এ যারা আছেন তারা একটু ওয়েট করুন। হ্যাঁ, পল চলে গেছে ছুটতে, বোর্ডিং পাস দিয়ে ঢুকে গেছে। আমি বললাম যে আমার ছেলে চলে গেছে, যে ঠিক আছে যান। নাই, পল এই ধারে কাছে নাই, কোথায় চলে গেছে, ফ্লাইট উঠে গেছে ওনাকে। ও সবসময় বলছে আমার বোর্ডিং পাসটা আমাকে দিয়ে দাও, তোমার কাছে রাখছো কেন? ওটা তো আমার বোর্ডিং পাস, সিট নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিংও জানে। কই পলের মা? কি জানি এইরকম লাইনে আমরা দাঁড়িয়ে আছি, এই দূর পর্যন্ত হলুদ জ্যাকেট পরা একটা ছোট্ট বাচ্চাকে দেখা যাচ্ছে না। এখানকার যে সিকিউরিটি তাকে জিজ্ঞেস করছে, বলছে হলুদ জ্যাকেট পরা বাচ্চা, ওকে জিজ্ঞেস করছে কার সাথে আছো, বলছে আমি একাই আছি, বলে চলে গেছে, মানে ফ্লাইটের ভেতরে চলে গেছে। ওই দেখো পল ওই ঠিক সিটে গিয়ে বসে আছে। বাবা আমি কি চিকেন বিরিয়ানি খাবো? চিকেন কোথায় দেখলি ছবি দেখা? কি এটা? বিরিয়ানি। কদাম? নাও তোকে আমি চিকেন বিরিয়ানি খাওয়াবো, বাট আমাকে জানলার ধারে বসতে দিতে হবে, ভিডিও শুট করবো। রাজি? দেখাচ্ছি এখন মনে ভিডিও শুট করতে হবে না। আমার ক্যামেরা আমি একটা স্টাইলিশ দিব। কমপ্লিটেড লিভেন। বসতে দিবি কি তুই? এদিকটা তাহলে দেখা, এই জানলাটা দেখ। ডিস্টার্ব মি। সময় বেলা 11:28। আমাদের ফ্লাইট
টেক অফ করতে চলেছে দিল্লির আইজিআই এয়ারপোর্ট থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। তবে এটা কিন্তু নন স্টপ ফ্লাইট না, এটা হচ্ছে ওয়ান স্টপ ফ্লাইট। এটা কিন্তু প্রথম স্টপ দেবে হচ্ছে জম্মুতে এটা নামবে, ওখানে কিছু প্যাসেঞ্জার নেমে যাবে, কিছু প্যাসেঞ্জার উঠবে, তারপরে জম্মু থেকে আবার ওই ফ্লাইট যাবে হচ্ছে শ্রীনগর। সবচেয়ে কম সময়ে যারা কলকাতা থেকে কাশ্মীরে পৌঁছাতে চান, সকালবেলা কলকাতা থেকে বেরোবো, দুপুরের মধ্যে আমি কাশ্মীর পৌঁছে যাবো, এরকম জার্নি যারা চান তাদের জন্য আজকের এই ব্লগটা। কারণ অনেকেই আছেন যাদের হাতে সময় কম থাকে, ছুটি কম থাকে, এই যে দীর্ঘ ট্রেন জার্নি, তারপরে আবারও গাড়ির জার্নি, এইগুলো যারা অ্যাভয়েড করতে চান, যারা খুব কম সময় যেতে চান কাশ্মীর, তাদের জন্য আজকের এই ব্লগটা হচ্ছে স্পেশাল ব্লগ। সবচেয়ে কম সময়ে পৌঁছে যান কাশ্মীরে। দিল্লি থেকে শ্রীনগরের পথে এই যে ফ্লাইট, এখানে কিন্তু সবার জন্য ফুড ফ্রি নয়, প্রি অর্ডার করা যেতে পারে। কিন্তু আগে যেমন ওই সবাইকে ব্রেকফাস্ট ফ্রি দিয়েছিল যখন কলকাতা থেকে দিল্লি এসেছিলাম, এখানে কিন্তু ফ্রি নয় কোনো কিছু। তো পল বলছে এবার আমি ক্রসেন্ট খাবো, তো জন্য ক্রসেন্ট নিলাম। কেমন খেতে? ভালো। দিল্লি থেকে জম্মু পর্যন্ত আমাদের প্রথম ধাপের ফ্লাইট সফর ছিল মাত্র 1 ঘন্টার। বেলা 12:30 নাগাদ আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো জম্মু এয়ারপোর্টে। জম্মুতে কিন্তু আমাদের ফ্লাইটের স্টপ রয়েছে 35 মিনিট। অ্যাকচুয়াল এই ফ্লাইটটা শ্রীনগর পৌঁছানোর টাইম ছিল হচ্ছে বেলা 12:05। কিন্তু যেহেতু আজকে দেরিতে ডিপার্ট করেছে, সো দেরিতে গিয়ে পৌঁছাবে। দিল্লি থেকে শ্রীনগর হচ্ছে 1 ঘন্টা 25 মিনিটের জার্নি। তবে দিল্লি থেকে শ্রীনগর অথবা শ্রীনগর থেকে দিল্লির পথে, এমনকি কলকাতা থেকে শ্রীনগর পর্যন্তও ননস্টপ ফ্লাইট রয়েছে। আমরা জোনাস 6 প্যাসেঞ্জার ছাড়া বাকি ফ্লাইটের সমস্ত প্যাসেঞ্জার নেমে গেল জম্মু এয়ারপোর্টে। এই অল্প সময়ের মধ্যে না, যারা স্টাফ রয়েছে তারা খুব ফাস্ট ফ্লাইটটা ক্লিন করছে, নোংরা টোংরা যা ছিল সব কিছু একদম ক্লিন করে চাকাচাক করে দিচ্ছে। এরা চলে যাওয়ার পরে তখন ওইখানে বোর্ডিং গেটে যারা ওয়েট করছে তাদের বোর্ডিং স্টার্ট হবে। তারপর সবাই উঠে যাওয়ার পরে আবারও ফ্লাইট রওনা দেবে হচ্ছে শ্রীনগরের পথে। এই জায়গায় কিন্তু আরও একবার বোর্ডিং পাস চেক করা হবে। সময় বেলা 1:07। আমাদের ফ্লাইট দ্বিতীয়বারের জন্য টেক অফ করলো জম্মু থেকে শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। आप ठीक से पहन लें। आपकी लाइफ जैकेट आपकी कुर्सी के नीचे रखी है। यदि आपातकालीन स्थिति में विमान को पानी पर उतरना पड़े तो हिलियम लाइफ जैकेट को इस तरह पहन। জম্মু থেকে শ্রীনগরের পথে এই যে 50 মিনিটের ফ্লাইট জার্নি, এটাই হচ্ছে দেখার মতো বিষয় শীতকালে। আপনি ফ্লাইটে যেদিকেই বসুন সেদিক থেকে কিন্তু প্রচুর বরফ দেখতে পাবেন। আর এই বরফ দেখার মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ কফিতে চুমুক দিতে শুনলাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা ল্যান্ড করতে চলেছি। বেলা 1:45 নাগাদ আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বেলা 1:54 আমাদের ফ্লাইট ল্যান্ড করার পর আমরা পা রাখলাম কাশ্মীরে শ্রীনগর এয়ারপোর্টে। এরপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে করতে হবে গাড়ি, পৌঁছাতে হবে হোটেল, তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে তাড়াতাড়ি। আর শ্রীনগরের তাপমাত্রা এখন বলছে 7 ডিগ্রি, মোস্টলি ক্লাউডি। আর এই সময় এত ট্যুরিস্ট, ভিড় তো সেই লেভেলে। ফ্লাইট থেকে নামার পর 2 নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করার ব্যাপারটা পুরোটাই সামলালো পল আর পলের মা। এই ব্যাপারটা পুরোপুরি আমাদের পল দেখাশোনা করছে। বললাম তুই লাগেজ নিয়ে আমি এয়ারপোর্টের বাইরে বেরোই। বাইরে ভয়ানক ঠান্ডা, এয়ারপোর্টের ভেতরে মনে হয় হিটার চলছিল। এই এয়ারপোর্টে নেমে আপনি প্রথম বরফ দেখবেন। ওইদিকে দাঁড়িয়ে আছে দানেশ ভাই। শ্রীনগর এয়ারপোর্টের বাইরে পৌঁছানোর পর আমাদের ওয়েলকাম জানালো, তাও আবার কাশ্মীরি স্টাইলে, সেই ট্যুর সংস্থা যাদের সাথে এবারে আমরা
কাশ্মীর বেড়াতে এসেছি। শ্রীনগরে পৌঁছানোর পর দুর্দান্ত একটা ওয়েলকাম হলো। আর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে কিন্তু সামনে প্রিপেড ট্যাক্সি কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনারা প্রিপেড ট্যাক্সি নিতে পারবেন আপনাদের কোনো গন্তব্যে যাওয়ার জন্য। আর প্রিপেড যে ট্যাক্সি কাউন্টার তার পাশেই রয়েছে পার্কিং। আমরা পার্কিংয়ে যাব, ওখানে আমার দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। চিটচিটে ঠান্ডা, আমি যে জ্যাকেটটা আমাকে বের করতেই হবে, কানে টানে সব একদম বরফের তীর এসে বিঁধছে, এত ঠান্ডা। আমরা দার্জিলিং যাই, সিকিম যাই, সেখানকার ঠান্ডা এখানকার ঠান্ডা পুরো আলাদা। যারা আসছেন এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ভালো মতো ঠান্ডার পোশাক নিয়ে আসবেন। পরশুদিনই এখানে স্নোফল হয়েছিল, বাট আমাদের লাক খারাপ। এই স্নোফল, কাঞ্চনজঙ্ঘা, সুন্দরবনের বাঘ, এইগুলো লাকের সাথে মেলা খুব মুশকিল। যাই হোক, আশা করছি যে যখন 4-5 দিন এখানে আছি কোনো না কোনো একটা স্নোফল পেয়ে যাব। আর এয়ারপোর্টে থেকে যখন নামবেন না, এই যে ট্রলি ফলি নিয়ে আসছেন, 2-1 জন আসবে হেল্প করার জন্য, এগিয়ে দেবে, এই করবে, সেই ছবি তুলে দেবে, দিয়ে বলবে এবার কিছু দিন খুশি হয়ে। তো এইগুলো একটু আর কি অ্যালার্ট থাকবেন। তবে এয়ারপোর্ট থেকে হোটেলে ট্রান্সফার হওয়ার মাঝেই সেরে ফেললাম আমাদের লাঞ্চ, কারণ প্যাকেজে লাঞ্চ ইনক্লুড ছিল না। এই আবার কী সব আইটেমের কথা বলছে, বলছে সাংহাই চিকেন, হাঙ্গরি চিকেন। তোকে আমি সব খাওয়াবো, তুই থাম, এখন একটু সেট হয়নি এখানে। এই রেস্টুরেন্টে খাবার দাবারের দাম তুলনামূলক বেশি মনে হলেও খাবার বেশ টেস্টি। আমরা অর্ডার করেছিলাম বাটার নান আর সেই সঙ্গে চিকেন লাবাবডার নামক একটা আইটেম। দূরে দাও, যা চাইছে তাই দাও, ওকে দাও। নানগুলো কিন্তু খুব সুন্দর, একদম পাতলা ফিনফিনে। কেমন টেস্ট? কী খাবি তুই আবার? হ্যাঁ, জল দাও ওকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। বিকেল 3:26। এবার দরকার হচ্ছে লম্বা ঘুম। শ্রীনগরে আমরা ছিলাম দ্য ভিক্টরি হোটেলে, যেখানে চেক ইন টাইম ছিল দুপুর 2টো এবং চেক আউট টাইম ছিল পরের দিন বেলা 12টা। হোটেল ছাড়াও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট এবং ডিনার। এই হচ্ছে শ্রীনগরে আমাদের রুম। এই রুমে আমরা 2 দিন থাকবো, আজ রাত এবং কাল রাত। রুমটা খুব সুন্দর। আর এখানে সেন্ট্রালাইজ হিটার আছে, যেমন সেন্ট্রালাইজ এসি হয় তেমনি হিটারও আছে। আর এখানে কিন্তু জানলার পর্দা সরালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না বা পাহাড় পর্বত দেখা যায় না। টয়লেটটা কিন্তু খুব সুন্দর, স্নান করার সেপারেট স্পেস রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে। শ্রীনগরে 2 দিন থাকার জন্য হোটেলটা একদম ঠিকঠাক। সময় রাত 8:30, আমরা চলে এসেছি ডিনার করতে। আমি তো ঘুমাচ্ছিলাম, আমি আর সুস্মিতা। এদিকে পল তো জেগেছিল, দু এসে বলছে মা খাবার দিচ্ছ, কিন্তু সব কিছু খবর রাখছে, কোথায় খাবার দিচ্ছে, কী খাবারে আছে। এখানে ডিনারের টাইম হচ্ছে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। তাই এখান থেকে ফোনও করেছিল যে ডিনার রেডি আছে, আর বুফে সিস্টেমের ডিনার। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু পোশাকটা পরিবর্তন করে চোখ কষলে চলে এলাম, এত চোখে ঘুম। আমি নিয়েছি পাঁপড়, স্যালাড, রুটি, এইগুলো হচ্ছে এখানকার রুটি, আর নিয়েছি চিকেন। ডিনার টেবিলে আমরা 3 জন থাকলেও পরিপাটি করে খাওয়া দাওয়ার কাজটা শেষ করলো ওই একজন। তারপর ঘুমের দেশ, কারণ নতুন গল্প খুঁজতে বেরিয়ে পড়তে হবে পরের দিন খুব সকালে। আর এবার কাশ্মীর কিছু নতুনই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। আজ শুভরাত্রি।